স্বাগত। বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযান ঠিক হয়নি, দাবি সাইদ খোকনের। মেয়র তাপসকে কড়া ভাষায় আক্রমণ। গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত ৬,৫০০, আহত ৮,০০০-এর বেশি, তথ্য যাত্রী কল্যাণ সমিতি। ইন্দোনেশিয়ায় ৬২ আরোহী নিয়ে উড়োজাহাজ নিখোঁজ, উড্ডয়নে ৪ মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। ফুলবাড়িয়া মার্কেটের দোকান উচ্ছেদকে অবৈধ বলছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন। রাজধানীর কদম ফোয়ারায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ডাকা মানববন্ধনে যোগ দিয়ে বর্তমান মেয়র তাপসকে অযোগ্য বলে মন্তব্য করেন তিনি। যদিও এই কর্মসূচিতে অংশ নেয়াদের বেশিরভাগই ছাত্র। মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ হওয়া ব্যবসায়ী ও তাদের পরিবারের পক্ষে মানববন্ধনের আয়োজন করা হয়। সমাগম ছিল চোখে পড়ার মতো। মানববন্ধনে অংশ নেন নবাবগঞ্জের নাজির। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। দোকান উচ্ছেদের সাথে কোনো সম্পর্ক নেই তার। তবে কেন যোগ দিয়েছেন এই কর্মসূচিতে? আসছি, দুটা ছেলে মেয়ে পড়ালেখা করতে সমস্যা, এখন যদি আমাদের সহযোগিতা করে তাহলে ভালো হবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের মানববন্ধন হলেও অংশ নেয়া বেশিরভাগই এর সাথে সম্পৃক্ত নন। এদের মধ্যে ছিল শিশুরাও। অনেকে জানেনই না কেন এই মানববন্ধন। আমার ভালো লাগছে কারণ কোন মার্কেট? বসুন্ধরা সিটি। গুলিস্তান না, কারখানায় কাজ করি, ইলেকট্রিকের কাজ করি। ইলেকট্রিকের এটা আপনার সোনিয়াগাঁও থেকে বলছে যে আমাদের এখানে আসো, আমরা এক জায়গায় যাবো, সে বলে নিয়ে আসছে। কত নাম্বার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে? মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন। তিনি জানালেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। বর্তমান সিটি কর্পোরেশন অবৈধভাবে উচ্ছেদ কার্যক্রম চালিয়েছে বলেও দাবি তার। ওই বুলডোজার দিয়ে মানুষকে পথে বসিয়ে দেওয়া হলো। আমার ভাইরা, সাবেক মেয়র হিসেবে আমি এই অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি, আমি ধিক্কার জানাচ্ছি। এই সমালোচনার কোনো প্রতিক্রিয়া দেননি বর্তমান মেয়র শেখ ফজলেনুর তাপস। তবে কিছুদিন আগে তিনি জানান, ডিএসসিসির উচ্ছেদ অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়, কারো আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয় না। নকশা বহির্ভূত দোকান উচ্ছেদে গত মাসে ফুলবাড়িয়া সুপারমার্কেট ২ এবং সুন্দরবন সুপারমার্কেটে অভিযান চালায় ডিএসসিসি। পরে সাইদ খোকন সহ ৭ জনের বিরুদ্ধে প্রায় ৩৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলাও হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের বাক স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আর মিথ্যাচার দেখতে চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। টুইটার স্থায়ীভাবে ট্রাম্পকে নিষিদ্ধ করার পর শনিবার ফেসবুক পেজে এমন মন্তব্য করেন তিনি। ঢাকায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দূতাবাসগুলোকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের বাক স্বাধীনতা নিয়ে তাদের মিথ্যা বিবৃতি দেখতে চান না তিনি। এছাড়া তিনি বলেন, বাংলাদেশ বাক স্বাধীনতায় বিশ্বাস করে, কিন্তু বাক স্বাধীনতার নামে গুজব ছড়িয়ে অন্যের ক্ষতি সাধনের অধিকার কারণেই। এ সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানিগুলোর সিদ্ধান্তের সমালোচনা করেন জয়। বাংলাদেশে এমনটি হওয়া উচিত নয় বলেও জানান তিনি। 2020-এ দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6,686 জন, আহত হয়েছেন 8,600 জন। মোট 4,891টি সড়ক দুর্ঘটনার বিপরীতে আজ জাতীয় প্রেস ক্লাবে হতাহতের এই পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা কমাতে প্রতি বছরের জন্য আলাদা লক্ষ্য ঠিক করে কর্মসূচি নিতে হবে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামাতে নানা পদক্ষেপ নিলেও তার সুফলের তথ্য মিলছে না যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে। ফুটপাত দখল, ওভারটেকিং, ওভারস্পিড, হেলপার দিয়ে গাড়ি চালানো, ত্রুটিপূর্ণ সড়ক ও যাত্রীদের অসতর্কতা, ট্রাফিক আইন না মানাই দুর্ঘটনার কারণ। যাত্রী কল্যাণ সমিতি মনে করে সড়ক দুর্ঘটনার নামে দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড চলছে। বিদায় বছরে ৪,৮৯১টি সড়ক দুর্ঘটনায় ৬,৮৮৬ জন নিহত, ৮,৬০০ জন আহত হয়েছে। এই সময়ে রেলপথে ৩২৩টি দুর্ঘটনায় ৩১৮ জন নিহত, ৭৯ জন আহত হয়েছে। নৌপথে ১৮৩টি দুর্ঘটনায় ৩১৩ জন নিহত, ৩৪২ জন আহত হয়েছে এবং ৩৭১ জন নিখোঁজ হয়েছে। ২০১৬ থেকে ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৩০০ বেশি। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে সড়কে মৃত্যু বেড়েছে ১৭৬ জন। ২০২০ সালে আগের বছরের তুলনায় কিছুটা কমেছে মৃত্যু ও দুর্ঘটনা, কেননা করোনার কারণে এই সময়ে সড়কে যানবাহন চলাচল কম ছিল। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনা কমাতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। রাস্তার রোড সেফটি ইন্সপেকশনটা নিয়মিত করা, চালকদেরকে আপনার বেতন ভিত্তিক কাঠামোতে নিয়ে আসা এবং যারা সড়ক ব্যবহারকারী আছে তাদের মধ্যে যদি সচেতনতাটা বৃদ্ধি করা যায় তাহলে সড়ক দুর্ঘটনাটা আমরা কমিয়ে আনতে পারবো। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে মোটরসাইকেলের দুর্ঘটনা ৩.৭৬% বেড়েছে। কার, জিপ, মাইক্রোবাসের দুর্ঘটনাও বেড়েছে, তবে কমেছে বাস, ট্রাকের দুর্ঘটনা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কলাবাগানে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আটক আসামির ৩ বন্ধুকে ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় ওই ৩ তরুণের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি, তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে এই ঘটনায় একজনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা। এদিকে কুষ্টিয়ার গোপালপুরে দাদা দাদির কবরের পাশে দাফন করা হয়েছে ধর্ষণের পর মারা যাওয়া ওই স্কুল ছাত্রীকে। নাটোরের নলডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের মামলায় আওয়ামী লীগ নেতাসহ 2 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বেলা 11টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতরাতে 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ান এবং তার সহযোগী বকুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত বছরের 3 অক্টোবর এক গৃহবধূ ভিজিএফ কার্ড করার জন্য পিপরুল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম দেওয়ানের কাছে যান। পরে ইব্রাহিম দেওয়ান পাশের একটি বাড়িতে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে এবং মোবাইলে ধারণ করে। এরপর ধর্ষণের শিকার ওই নারীকে হুমকি ও ভয়ভীতি দেখায় ইব্রাহিম দেওয়ান। সম্প্রতি ভিডিওটি প্রকাশ পায়। ঘটনা 2 মাস পর 3 জনকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম দেওয়ান ও তার সহযোগী বকুলকে গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত রেজাউলকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এই সময়টা তারা ভয়ভীতির কারণে বাদী কোনো মামলা দেয়নি। আমরা জানার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টা তদন্ত শুরু করি। তদন্ত সত্যতা পাওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করি। মামলা রেকর্ড হয়েছে, আসামিকে আমরা কোর্ট হাজতে প্রেরণ করেছি। রাজধানীর নাখালপাড়ায় সাবেক স্ত্রী এবং শ্যালিকাকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক করা হয়েছে একজনকে। আটক মোহাম্মদ রনি পেশায় রিকশা চালক। তিনি জুয়া এবং মাদকে আসক্ত ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মাস 4 আগে বিচ্ছেদ হয় মোহাম্মদ রনি ও ইয়াসমিনের। শনিবার দুপুরে ইয়াসমিনের নাখালপাড়ার বাসা থেকে রনিকে আটক করে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এসে ঘরের ভিতর ইয়াসমিন ও তার বোন শিমুর মরদেহ দেখতে পান তারা। পরে জানালার গ্রিল কেটে আটক করা হয় রনিকে। ও ডিভোর্স দিয়ে দিয়েছে, ওরে বলছে যে কোনো কিছুর বিনিময় ওরে নিবে, ও বলছে যাবে না। বাড়িওয়ালারে ফোন দেয় না, জানলা কাটে, এই পরে দেখলাম এই অবস্থা। ওইখানে শালিকে কেন মারলি? শালি আমার বড় কুবুদ্ধি দেয়। ইয়াসমিনের স্বজনেরা জানিয়েছেন, রনি পেশায় রিকশা চালক। একটি পোশাক কারখানায় কাজ করতেন ইয়াসমিন। বিচ্ছেদের পরও প্রায় ইয়াসমিনের বাসায় আসতেন তিনি। মাদক ও জুয়ার টাকার জন্য প্রায় মারধর করতেন ইয়াসমিনকে। এই টাকা পয়সা জিনিসপাতি সব নিয়ে যেত, নিয়ে জুয়া খেলাইতো। এই কয়েকদিন আগে আসো আমার আম্মুর মায়েরা পুরো একবারে আধা মারা করে ফেলছে।
পরে রনিকে পুলিশের হাতে তুলে দেন ইয়াসমিনের প্রতিবেশীরা। লাশ দুইটা শনাক্ত করছি এবং আসামি রনিকে গ্রেপ্তার করছি। আমরা জানতে পারছি যে মৃত ইয়াসমিন রনির স্ত্রী, সে একটা গার্মেন্টসে চাকরি করে এবং শিমু রনির শালী। পারিবারিক কলহের কারণে ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে জানতে পারছি, বিস্তারিত জানার চেষ্টা করতেছি। ইয়াসমিন ও রনির 11 বছরের ও 3 বছরের দুটি মেয়ে রয়েছে। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার বাঘাইকান্দি গ্রামে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মদ পানে 4 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও 4 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে সোনারগাঁর মেঘনা শিল্পাঞ্চল এলাকায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু সহ এলাকার 12 জন চোলাই মদ পান করেন। অসুস্থ হয়ে পড়লে তাদের প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন ও মহসিন মিয়া এবং দুপুরে জাহিদ ও জিসাদ মারা যান। নয় মাস 2 দিন পর দেশে আজ করোনা শনাক্তের হার সর্বনিম্ন। 24 ঘন্টায় 12,908 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 692 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 5.36%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত কয়েকদিন ধরেই করোনা শনাক্তের হার নিম্নমুখী, আজ তা 5.5%-এর নিচে নেমে এসেছে। 24 ঘন্টায় করোনায় দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 7,756 জনে। এদিকে একদিনে সুস্থ হয়েছেন 785 জন। এ নিয়ে মোট সুস্থ 4,66,064 জন। এ ধারা অব্যাহত রাখতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে 5.5 লাখ করোনা টিকার ডোজ পাওয়ার আশা করছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। সে অনুযায়ী টিকাদান অবকাঠামো, টিকা গ্রহীতাদের তালিকা তৈরির পাশাপাশি টিকা সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে বিশেষ কোল্ড স্টোরেজ। সকালে ইপিআই ভবনে টিকা রাখার জন্য স্থাপিত বিশেষ কোল্ড স্টোর পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ শামসুল হক। এ সময় তিনি বলেন, চট্টগ্রামে কোভিড ভ্যাকসিন রাখার জন্য 2টি কোল্ড স্টোর প্রস্তুত করা হয়েছে, যার প্রতিটিতে 7,50,000 টিকা রাখা যাবে। এতে ভ্যাকসিনের গুণগত মান এবং সময় মতো বন্টন নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। দুইটা আছে বলে, যেহেতু আমাদের রুটিন ইপিআইয়ের ভ্যাকসিন রাখতে হয়, আমরা রুটিন ইপিআইয়ের ভ্যাকসিনগুলো আমরা একটা ডাব্লিউআইসিতে রেখেছি, আরেকটা ডাব্লিউআইসি একদম রেডি করে রেখেছি, যেদিনই ভ্যাকসিন আসুক আমরা সাথে সাথে যেন রিসিভ করতে পারি। করোনা ভ্যাকসিনের ব্যবস্থাপনা স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য করতে না পারলে বন্টন বাধাগ্রস্ত হবে। এতে করে টিকা না নেওয়ার মানসিকতা তৈরি হলে সংক্রমণ ঝুঁকিও বাড়বে, এমনটাই মনে করছেন টিকা বিশেষজ্ঞরা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটি বলছে, প্রক্রিয়া স্বচ্ছ করতে ভ্যাকসিন নিতে অনলাইন অ্যাপে নিবন্ধনের নিয়ম করা হবে। দুনিয়া জুড়েই আলোচনায় করোনা ভ্যাকসিন। পরীক্ষার নানা ধাপে থাকা 200 ভ্যাকসিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে 14টি, এরই মধ্যে অনুমোদন মিলেছে 6টির। এ মাসের শেষে ভ্যাকসিন পাওয়ার আশায় বাংলাদেশ। টিকা ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে ভ্যাকসিন ডায়ালগ। বিশেষজ্ঞরা বলছেন, দেশে ভ্যাকসিনের মান নির্ণয়ের সুযোগ কম, তাই ভ্যাকসিন কেনার ক্ষেত্রে কার্যকারিতার বিষয়ে খেয়াল রাখতে হবে। পাশাপাশি নিজেরা ভ্যাকসিন তৈরি এবং অন্য দেশের ভ্যাকসিন ট্রায়াল অথবা গবেষণায় অংশীদারিত্বের মাধ্যমে বিনামূল্যে বা কম মূল্যে পাওয়ার বিষয়েও গুরুত্ব দিতে হবে। আমাদের আত্মনির্ভরশীল হওয়া দরকার ভ্যাকসিনের গবেষণা এবং উৎপাদনের ক্ষেত্রে, এবং এই কারণে প্রযুক্তি হস্তান্তরের দিকে মনোযোগী হওয়া দরকার। অতএব এটি শুধুমাত্র একটি শর্ট টার্ম ভ্যাকসিনেশন না, এই ভ্যাকসিন নির্বাচন এবং উৎপাদনের সঙ্গে নেগোসিয়েশনের সময় আমাদের এই দীর্ঘমেয়াদী ব্যাপারগুলোকে মাথায় রাখা দরকার। চাইনিজ কোম্পানি হোক, রাশিয়ান কোম্পানি হোক, আর যেটাই হোক, আমরা যদি ফেজ 3 ট্রায়াল যদি শুরু করতে পারি, তাহলে কিন্তু আমরা ভ্যাকসিন পাওয়ার জন্য যোগ্যতা আমাদেরটা আরো অনেক উপরের দিকে উঠে যাবে। বক্তারা বলেন, পশ্চিমা বিশ্বে অনেকেই ভ্যাকসিনের বিষয়ে অনীহা দেখাচ্ছেন। দেশেও বন্টন প্রক্রিয়ায় অস্বচ্ছতার কারণে যেন এমন অবস্থা না হয়, সে বিষয়ে নজর দিতে হবে। প্রথমে মাত্র 1.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে,
অতএব কোন 1.5 কোটিকে দেওয়া হবে এই বিষয়টি যতটা বিজ্ঞান সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং আমাদের দেশের কনটেক্সটের সঙ্গে মিলে এইভাবে যদি জিনিসটা না ঘটে তাহলে কিন্তু মানুষের আস্থা এটার উপরে কমে যাবে, তাতে দ্বিতীয় পর্যায়ের ভ্যাকসিনেশনের সময় যেটার প্রভাব পড়বে। প্রক্রিয়াকে স্বচ্ছ করতে ভ্যাকসিনের জন্য নাম নিবন্ধনে অ্যাপ তৈরি করা হচ্ছে বলে জানান টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব। এখন আমরা যেটা কাজ করছি সেটা হচ্ছে যে যারা পাবেন তাদের তালিকাভুক্ত কিভাবে করা হবে সেই বিষয়টা নিয়ে কাজ করছি, এবং সেই তালিকাভুক্তির ক্ষেত্রে আমরা আসলে অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে যাওয়ার কাজ করছি, এবং আমাদের যে অ্যাপটা তৈরি করা হবে সেটা প্রায় সম্পূর্ণ পর্যায়ে। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা জানতে বিশেষ কমিটির অধীনে পর্যবেক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে 8,26,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 8,93,00,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় 14,788 জন নিয়ে মোট মৃত্যু 19,21,000 ছাড়ালো। যুক্তরাষ্ট্রে একদিনে 3,01,000 নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এ পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 2,24,00,000-এর বেশি। শুক্রবার দেশটিতে প্রায় 4,000-এর মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর সাক্ষী হয়েছে যুক্তরাজ্য। দেশটিতে প্রাণ গেছে 1,325 জনের, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর সর্বোচ্চ। একই সাথে শুক্রবার যুক্তরাজ্যে সর্বোচ্চ 68,000 নতুন শনাক্তের রেকর্ড হয়েছে। ব্রাজিলেও বেড়েছে আক্রান্ত ও প্রাণহানি। 54,000-এর বেশি শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 80,15,000। নতুন করে প্রাণ গেছে 1,044 জনের। করোনায় যান চলাচল কমলেও শব্দ দূষণ বেড়েছে প্রায় 8%। সচিবালয়ের আশপাশের এলাকাকে নীরব এলাকা ঘোষণা দিলেও এই এলাকাতেই শব্দ দূষণ সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা হলে নগরবাসীর মধ্যে অনেকের শ্রবণ শক্তি কমার আশঙ্কা রয়েছে। গাড়ির হর্ন, মাইকের শব্দ সহ নানা শব্দে জর্জরিত নগর জীবন। রাজধানীতে এই সমস্যা নিত্যদিনের। অনিয়ন্ত্রিত শব্দ দূষণের ভুক্তভোগী সবাই, কিন্তু এ নিয়ে যেন ভ্রুক্ষেপ নেই কারো। শব্দ দূষণটা মানুষের একটা বিরাট সমস্যা। এই শব্দ দূষণের কারণে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এটা বলার মতন কিছুই না, এটা মানে এটা নিত্য এটা একই অবস্থা। বাচ্চাদের মানে ব্রেনে প্রচণ্ড একটা ইফেক্ট হয়, তো এগুলো যদি একটু ভালোভাবে তদারকি করা যায় সেক্ষেত্রে দেখা যাবে আমরা শব্দ দূষণ থেকেও মানে বেঁচে যাব এবং পরিবেশটাও সুন্দর থাকবে। 2019 সালের 17 ডিসেম্বর সচিবালয় এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করে সরকার। তবে এখানেই শব্দ দূষণ সবচেয়ে বেশি। গত বছর চালানো এক গবেষণায় দেখা যায়, সচিবালয় সহ 12টি স্থানে 88.4% সময় শব্দের তীব্রতা 70 ডেসিবেলের বেশি। এই 12টি স্থানের সবগুলোতেই নীরব এলাকার যে মানমাত্রা রয়েছে তার বেশি, অর্থাৎ প্রায় 2 গুণেরও বেশি পরিমাণ শব্দ দূষণ লক্ষ্য করেছি। সচিবালয় সহ ঢাকা শহরে যেসব এলাকার নীরব এলাকা, সেই নীরব এলাকাগুলোর আরও সুস্পষ্টভাবে চিহ্নিতকরণের পরামর্শ দিচ্ছি। ভিআইপিরা রাস্তায় যখন স্বাভাবিক অবস্থায় চলাচল করেন তখনও এই হর্নগুলো বাজিয়ে রাস্তা পার হন, ফলে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয় এই হর্নগুলো অনাকাঙ্ক্ষিতভাবে। গবেষণায় দেখা গেছে, মাত্রা অতিরিক্ত গাড়ির হর্নের কারণে 10 ভাগ ট্রাফিক পুলিশ সদস্যর শ্রবণ শক্তি কমে গেছে। করোনার কারণে প্রায় 10% যানবাহন চলাচল কমলেও কমেনি শব্দ দূষণের মাত্রা। তবে সময়ের ব্যাপ্তি অনুযায়ী শব্দ দূষণ কমেছে প্রায় 3.5 ভাগ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আঞ্চলিক অফিসগুলোতে পাসপোর্ট প্রতি 800 থেকে 1000 টাকা ঘুষ দিতে হয়। দালালের মাধ্যমে আদায় করা এই ঘুষের টাকা পদমর্যাদা অনুযায়ী বন্টন হয় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। দুর্নীতি দমন কমিশনে লিখিত জবানবন্দিতে এসব তথ্য দেন পাসপোর্ট অফিসেরই এক কর্মকর্তা। দুর্নীতির অভিযোগে আরও 2 কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করেছে দুদক। স্বাভাবিক নিয়মে পাসপোর্ট পেতে ভোগান্তির শেষ নেই গ্রাহকদের, তবে দালালের মাধ্যমে ঘুষ দিলেই সহজেই পাওয়া যায় পাসপোর্ট। প্রশ্ন উঠতেই পারে, এইসব ঘুষের টাকা কারা পায়? আগে তো পাসপোর্ট আছে, তো অফিস 15 দিন বলে অফিস তো বলবে, অফিস তো মাল পাইবো না, আমার তো মাল পাই আমার দিবে। প্রতি বইয়ের জন্য 800 থেকে 1000 টাকা ঘুষ দিতে হয়। দুদকের জিজ্ঞাসাবাদে খোদ পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন এইসব তথ্য।
পদমর্যাদা অনুযায়ী বন্টন হয় ঘুষের টাকা, যার একটি অংশ আসে প্রধান কার্যালয়ে। রাজশাহীর কথা আমরা জানি না, ওখানে আমরা চাকরিও করি, আমরা কোনো চাকরি আমরা হেডকোয়ার্টার আছি, এই হিসেবে রাজশাহীর কোনো ঘটনা আমরা সম্পর্কে আমার ধারণা নেই। দুদকে দেয়া জবানবন্দির তথ্যের সাথে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে মিলে যায়, কিন্তু অনুসন্ধানকালে কিছু বলতে রাজি নয় কেউ। তবে দুদকের আইনজীবী বলছেন, আদালতে গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে কর্মকর্তাদের। পাশাপাশি ফাঁদ পেতে হাতে নাতে ধরতে হবে ঘুষ লেনদেনের বিষয়টি। এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অত্যন্ত সচেতন। আমি মনে করি কমিশন বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে অনুসন্ধান করছে। যদিও অনুসন্ধানের সময় একটু বেশি হয়ে গেছে, কারণ 26টি রিজিয়নাল অফিস, এর ডাটা কালেকশন অনেক সময় লাগে, এবং বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে, এবং আমার মনে হয় কেউ ছাড় পাবে না। টিআইবি বলছে, তাদের গবেষণায়ও পাসপোর্ট অধিদপ্তরের দুর্নীতি উঠে এসেছে। অপরাধীদের উপযুক্ত শাস্তি না হওয়ায় দুর্নীতি নিয়ন্ত্রণে আসছে না বলে মনে করছে সংস্থাটি। বড়জোর কোনো ক্ষেত্রে বদলি বা সাময়িক বরখাস্ত এই ধরনের কোনো কিছু পদক্ষেপ গৃহীত হয়ে থাকতে পারে, কিন্তু কার্যকরভাবে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, সেই কারণে এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জবানবন্দিতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা জানান, বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী ঘুষ বাণিজ্যে জড়িত। তবে আঞ্চলিক অফিস প্রধান দুর্নীতিমুক্ত থাকলে অনেকাংশে কমে যাবে ঘুষ বাণিজ্য। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় দফায় ৬২ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ জানুয়ারি। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পৌরসভার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ আলী। স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন গাংনী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। এই সুযোগ নিয়েই জয়ের ছক কষছেন বিএনপি প্রার্থী আসাদুজ্জামান বাবলু। আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ, আজকে সে মানুষকে কিছু মিষ্টি মিষ্টি কথা বলছে, এবং তার প্রধান হাতিয়ার হচ্ছে টাকা। যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এবং মানুষ যদি ভোট কেন্দ্রে যেতে পারে, তাহলে নিশ্চয় ধানের শীষের প্রার্থীকে বিজয় করবে। সুনামগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র। মাঠে আছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও। ভোটাররা বলছেন, পৌরসভায় জলাবদ্ধতার কার্যকর সমাধান চান তারা। যে সমস্ত খাল দখলে দূষণে ভরাট হয়ে গেছে সেগুলো উদ্ধার করা, পাশাপাশি পরিকল্পিত একটি ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। সাই মেয়র সাহেব নতুন আইলে আমার এই এলাকার রাস্তা যদি সুন্দরভাবে উঁচা করে দেন কিংবা ড্রেন দেন, তা আমরা চলাফেরা করতে একটু সুযোগ সুবিধা পাই। বগুড়ার সান্তাহারে মেয়র পদে লড়ছেন বিএনপি তোফাজুল হোসেন, আওয়ামী লীগের আশরাফুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রাজ্জাক। নীলফামারী সৈয়দপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্রমিক নেতা আক্তার হোসেন বাদলের স্ত্রী রাফিকা আক্তার জাহান। তিনি এ পৌরসভায় প্রথম নারী মেয়র প্রার্থী। অন্যদিকে ধানের শীষের প্রার্থী না থাকলেও বিএনপি নেতা বর্তমান মেয়র স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। এ দফায় ৬২ পৌরসভার মধ্যে ইভিএমে ভোট হবে ৩০টিতে। দুদিন আগে কেন্দ্রগুলোতে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি দেখানো হবে বলে জানালেন নির্বাচন কর্মকর্তারা। সকল কার্যক্রম ওইখানে দেখানো হবে, বোঝানো হবে। ভোটারদের আমি অনুরোধ করব, আপনারা 14 তারিখে সহ ভোট কেন্দ্রে সবাই আসবেন। উৎসবের আমেজে মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। তবে ভোটাররা বলছেন, প্রতিশ্রুতি নয়, পৌরসভার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নেবেন তারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরের ম্যানেজার দিলারা পারভিন জানান, বেলা ৩টা ১০ গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান উত্তর দিক থেকে অবতরণ করছিল। রানওয়ের মাঝামাঝি স্থানে পৌঁছলে পেছনের ডান পাশের চাকা গোড়া থেকে ভেঙে যায়। পরে বিমানটি পুনরায় উড্ডয়নের চেষ্টা করলে সামনের বড় চাকাটিও ভেঙে পড়ে। গ্যালাক্সি ফ্লাইং একাডেমির চিফ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান নিজেই চালকের আসনে ছিলেন। তার সাথে ছিলেন প্রশিক্ষণার্থী রায়হান গফুর। তবে তারা দুজনই অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি 737 বোয়িং বিমান নিখোঁজ হয়েছে। উড্ডয়নের ৪ মিনিট পর ১০,০০০ ফুট উচ্চতায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানায় কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়,
শনিবার জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পন্তিয়ানাক যাচ্ছিল বিমানটি। স্থানীয় সময় 2:40 নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি এ সময় জাভা সাগরের উপর অবস্থান করছিল। উড়োজাহাজটিতে পাইলট এবং ক্রু সহ মোট 62 জন আরোহী ছিলেন। বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাভা সাগর থেকে উদ্ধার করা হয়েছে কিছু ধ্বংসাবশেষ, যা এই বিমানের বলে ধারণা কর্তৃপক্ষের। এর আগে 2018 সালে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে 189 যাত্রী নিহত হন। অপেক্ষার অবসান। কাল সকালে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে উইন্ডিজ ক্রিকেট দল। সকাল 10:25 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন আব্রিস, জেসন মাহমুদরা। 3 দিনের কোয়ারেন্টিন শেষে তারা প্রস্তুতি শুরু করবেন 14 জানুয়ারি। এদিকে বায়ু বাবলে ঢুকে কাল থেকে দলীয় প্রস্তুতি শুরু করবে টিম বাংলাদেশ। একাডেমি মাঠের দুই পাশের উইকেটগুলো প্রস্তুত করা হচ্ছে। রোলার দিয়ে পুরো মাঠ করা হচ্ছে সমান। দেশে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, তার আগমনী বার্তা হোম অফ ক্রিকেট জুড়ে। গেল বছর ফেব্রুয়ারির পর বাংলাদেশে পা রাখছে কোনো দেশ। রোববার সকাল সকাল বিমানবন্দরে নামবে এক সময়ের দাপুটে দল উইন্ডিজ। টেস্ট ও ওয়ানডে দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ মিলিয়ে 38 জনের বহর নিয়ে আসছে ক্যারিবীয় দল। ঢাকায় নেমে হোটেলে গিয়ে 3 দিনের কোয়ারেন্টিন শুরু। এই 3 দিনে 2 দফা কোভিড টেস্টের পর অনুশীলন শুরুর সবুজ সংকেত পাবে সফরকারীরা। 14 থেকে 17 জানুয়ারি মিরপুরের মূল ভেন্যুতে অনুশীলন করবে উইন্ডিজ দল। ওয়ানডে সিরিজের আগে নিজেদের মধ্যে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে 18 জানুয়ারি। প্রতিপক্ষ আসার দিনে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। 2 দফা কোভিড টেস্ট শেষ হয়েছে। রোববার সকালেই বায়ু বাবলে ঢুকে যাবেন লিটন সৌম্যরা। চেক ইন করে ছুটবেন মাঠের প্রস্তুতিতে। সকাল 10টা থেকে দুপুরে 1টা, 3 ঘন্টার সেশন ইনডোরে। 3 দিনের প্রস্তুতি শেষে 2 দলে ভাগ হয়ে 2টি গা গরমের ম্যাচ খেলবেন সাকিব তামিমরা। এই সময় মেন্টালিটিটা অনেক বেশি দরকার হয়, যে কিভাবে আমি নিজেকে তৈরি করব এবং নিজের টিমকে কোন জায়গায় নিয়ে যাব। তো আমার কাছে মনে হয় যে ওইগুলো নিয়েই কাজ করেছি। কিছু যে সিচুয়েশন আসে চেষ্টা করব নিজের যে 100%টা ডেলিভার করার। 20 জানুয়ারি প্রথম ওয়ানডে হোম অফ ক্রিকেটে, যার মধ্য দিয়ে শেষ হবে দীর্ঘ 10 মাসের অপেক্ষা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউ নর্মাল ক্রিকেটে কঠিন মানিয়ে নেওয়া। অ্যাওয়ে সিরিজে কোভিড প্রোটোকল ভেঙে বিপদে পড়েছে একাধিক দল। নিউজিল্যান্ড সফরেও বড় চ্যালেঞ্জ দ্রুত মানিয়ে নেওয়ার। উইন্ডিজ স্কোয়াডে কোভিড সংক্রমণের ঘটনা সত্ত্বেও ইতিবাচক থাকছেন আকরাম খান। ক্যারিবিয়ান বধে প্রস্তুত হতে পারে স্পিন সহায়ক উইকেট, ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। শ্রীলঙ্কাগামী বিমানে সওয়ার হওয়ার আগে করোনা নেগেটিভ সনদটা হাতেই ছিল, কিন্তু কলম্বোতে পৌঁছানো মাত্রই মূল্যহীন সেই সনদ। কোভিড পজিটিভ হয়ে আইসোলেশনে যেতে হয়েছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে। আন্তর্জাতিক ক্রিকেটটা এখন এমনই অনিশ্চয়তায় ভরা। হোম সিরিজে তাও ব্যাকআপের সুযোগ থাকে, অ্যাওয়ে মিশনে কাজটা আসলেই কঠিন। উইন্ডিজ সিরিজের পর মার্চে সেই অ্যাওয়ে মিশনের চ্যালেঞ্জ টাইগারদের নিউজিল্যান্ডে। মাঠের লড়াইয়ের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় বাইরের তোড়জোড়। মাঠের বাজে পারফরম্যান্স নয়, বাইরের প্রোটোকল ভেঙেই জাত যাবার জোগাড় ক্রিকেটারদের। সিরিজ চলাকালীন সুরক্ষানীতি ভেঙে বিপদে পড়েছেন জফরা আর্চার, রোহিত শর্মার মতো তারকারা। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে প্রোটোকল ভেঙে রীতিমতো আইনি জটিলতায় পড়ার অবস্থা হয়েছিল পাকিস্তানের। এবার সেখানেই যাবার অপেক্ষায় টাইগাররা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নয়, সুরক্ষা বলয় রক্ষার দায়িত্বে থাকবে নিউজিল্যান্ড সেনাবাহিনী। কঠিন কন্ডিশনে লড়াইয়ের পাশাপাশি কড়া সুরক্ষা বলয়ে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। চার্টার করে ওরা নিয়ে যাবে এবং সবচেয়ে ব্যাপার হলো যে ওখানে কিন্তু আপনার ওদের গভর্নমেন্ট টেক কেয়ার করবে। নর্মালি আগে যখন আমরা গিয়েছি আমাদেরকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কেয়ার করতো, বাট এখন কিন্তু পুরা আর্মির মাধ্যমে ওরা আমাদেরকে করাবে। 22 তারিখ বা 23 তারিখ টিম যাচ্ছে। বাংলাদেশ আসার ঠিক আগ মুহূর্তে কোভিড পজিটিভ হয়ে ছিটকে গেছেন উইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ড। সংক্রমণের ঘটনা সত্ত্বেও ইতিবাচক থাকছে দুই বোর্ড। আইসিসি দেয়া কোভিড গাইডলাইনেই সুরক্ষা নিশ্চিত সম্ভব, আশাবাদী ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। আমাদের যে প্লেয়ার আছে, আমাদের যে টিম ম্যানেজমেন্ট যাবে, তো ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা
আশা করি এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটবে না। উইন্ডিজ সিরিজের চ্যালেঞ্জ 2 ভেন্যু সামলানো। মাঠে ফেরার আকাঙ্ক্ষায় স্বয়ংক্রিয়ভাবে ঢুকে যাচ্ছে আশঙ্কা। অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা আর শৃঙ্খলাই মূল অস্ত্র। মাঠের লড়াইটা মাঠেই থাক, তার বাইরে এক হয়ে প্রতিরোধের চ্যালেঞ্জ 2 দলের সামনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বসুন্ধরা কিংস ফেরারি, সাইফ স্পোর্টিং টয়োটা। ফেডারেশন কাপের ফাইনালের আগে 2 দলের শক্তিমত্তার পার্থক্য বোঝাতে এভাবেই বলেছেন সাইফের হেড কোচ পল পুট। যদিও শিষ্যদের উপর আস্থা রেখে জয় পেতে আত্মবিশ্বাসী এই বেলজিয়ান। অন্যদিকে প্রতিপক্ষের শক্তি দুর্বলতা জেনে পরিকল্পনা সাজাচ্ছেন, জানিয়েছেন কিংসের কোচ অস্কার ব্রুজন। সুপার সানডেতে মেগা ফাইনালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। ফাইনালের আগে সংবাদ সম্মেলন নিয়ম অনুযায়ী উপস্থিত থাকবেন 2 দলের কোচ ও খেলোয়াড়রা। বসুন্ধরা কিংসের কোচ ও অধিনায়ক থাকলেও ছিলেন না সাইফ স্পোর্টিং এর কোচ পল পুট ও খেলোয়াড়দের কেউই। অংশ নেন ক্লাবটির ম্যানেজার ও সাধারণ সম্পাদক। চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে ফটো সেশন তাই খানিকটা অসম্পূর্ণই থাকলো। ফাইনালের আগে অপেশাদারিত্বের প্রশ্ন, যদিও অনুশীলনে পূর্ণ মনোযোগ সাইফের বেলজিয়ান কোচ পল পুটের। ভাবছেন না মাঠের বাইরের কোনো বিষয় নিয়ে। প্রথমবার ঘরোয়া আসরে সর্বোচ্চ পর্যায়ে শিরোপা জয়ের সুযোগ হারাতে চান না। আত্মবিশ্বাস দিচ্ছে শিষ্যদের পারফরমেন্স। অবশ্যই শিরোপা জিততে চাই, কিন্তু ওরা অনেক শক্তিশালী। আপনি ফেরারি গাড়ির সঙ্গে টয়োটার তুলনা করতে পারবেন না, তবে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা চেষ্টা করব। সে আত্মবিশ্বাস আমাদের আছে। অন্যদিকে টানা দ্বিতীয় ফেডারেশন কাপ জয়ের খোঁজে বসুন্ধরা কিংস। সেমিফাইনালে আবাহনীকে হারিয়ে মনোবল আরও বেড়েছে তপু ইব্রাহিমের। 2 ব্রাজিলিয়ান রবিনিও ফার্নান্দেসের সাথে আর্জেন্টাইন রাউল বেসেরার রসায়নে মিলেছে সাফল্য। প্রতিপক্ষকে সমীহ করলেও শিরোপা জয়ই চোখ ব্রুজনের। ফাইনালের আগে সাইফ আমাদের চেয়ে একদিন বেশি বিশ্রাম পেয়েছে। তারা দেখিয়েছে তারা ভালো দল। আমরা আমাদের শক্তির জায়গা জানি, তাদের দুর্বলতাও জানি। তাদের দুর্বলতার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। সাইফ স্পোর্টিং ক্লাব এবছর যে পারফরমেন্স শো করছে তারা আমার কাছে মনে হয় ভালো। তো আমি অবশ্যই মনে করি তারা একটা স্ট্রং প্রতিপক্ষ আমাদের জন্য। তো আমরা আশা করি আমাদের টিম ওয়াইজ যদি আমরা ম্যাচ খেলতে পারি, আমাদের এখন যে পারফরমেন্স আমরা শো করছি, আমরা যদি সেটা অ্যাপ্লাই করতে পারি, ম্যাচটা খুব ইজিলি জিততে পারবো। সেমিফাইনাল ম্যাচটা শক্ত হাতেই, কিন্তু 2 দলই অপরাজিত থেকে উঠেছে ফাইনালে। প্রতিপক্ষের জালে সাইফের 15 গোলের বিপরীতে বসুন্ধরা দিয়েছে 9টি। তবে নিজেদের রক্ষণ ভালোভাবে সামাল দিয়েছে কিংস। আসরে হজম করেছে মাত্র 1টি গোল। সর্বোচ্চ 5 গোল করে এগিয়ে সাইফের কেনেথ, 4 গোল করা কিংসের বেসেরা আছেন এরপরেই। 2 দলের হেড টু হেড পরিসংখ্যানে আছে কেবল 2 ম্যাচ। 2018-19 মৌসুমের প্রিমিয়ার লিগে 2 বারই জয় পেয়েছে বসুন্ধরা কিংস। আবিদুর রহমান। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান খুলবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই নতুন বছরেও অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। তবে এতে আগ্রহ কম তাদের। সেই সঙ্গে সামর্থ্য না থাকায় অনেক শিক্ষার্থী থেকে যাচ্ছে এর বাইরে। করোনার কারণে প্রায় 10 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়ানো হয়েছে ছুটির মেয়াদ। সবশেষ মেয়াদ শেষ হবে আগামী 16 জানুয়ারি। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে ছুটি আরও বাড়বে। পুষ্পিতা এবং মৌমিতা 2 বোনই পড়ে 8ম শ্রেণীতে। গত বছরের বেশিরভাগ সময় বাসায় অনলাইনে ক্লাস করেছে। নতুন বছরেও অনলাইনে তাদের ক্লাস শুরু হয়েছে। তবে লেকচার ঠিকমতো বুঝতে না পারায় এই ক্লাসের প্রতি আগ্রহ কম বলে জানায় তারা। উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে কবে স্কুল খুলবে। স্কুলের ক্লাসটা খুললে আরো ভালো লাগতো, সবার সাথে দেখা করতে পারতাম। সামনাসামনি অনলাইন ক্লাসে আমরা যা ঠিক করে বুঝতে পারি না, যেটা আমরা সামনাসামনি বুঝি। একই অবস্থা বেশিরভাগ শিক্ষার্থীর। অভিভাবকরা বলছেন অনলাইনে ক্লাসের মাধ্যমে কিছুটা পড়াশোনার সাথে থাকতে পারলেও তাতে স্কুলের ঘাটতি পূরণ হয় না। আমি মনে করি যত শীঘ্রই স্কুলটা খুলবে ততই মঙ্গল। স্কুল কর্তৃপক্ষ বলছে এই বছরের জন্য তারা অনলাইন ক্লাসের প্রস্তুতি নিয়ে রাখছে। শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। আমাদের শিক্ষকরা আসলে আগে ওভাবে অভ্যস্ত ছিল না, পরিচিত ছিল না। তারা অল্প সময়ের মধ্যে এটা সুন্দরভাবে আয়ত্ত করে ফেলেছে
এবং আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছে, পড়াশোনা করছে। এদিকে মন্ত্রণালয় বলছে এই অবস্থায় ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া ক্লাস নেয়ার আর কোনো উপায় নেই। সেই সঙ্গে সংসদ টিভিতে ক্লাস লেকচার প্রচার হচ্ছে, শিক্ষার্থীদের যে কোনোভাবে পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা চলছে। এই অ্যাসাইনমেন্টগুলো যখন আমরা চালু করব আরও ভালোভাবে, আরও বিস্তৃতভাবে, আমাদের শিক্ষকরা যোগাযোগ রাখবেন আমাদের শিক্ষার্থীদের সঙ্গে, টেলিফোনে যোগাযোগ রাখবেন, মোবাইলে যোগাযোগ রাখবেন এবং যতটুকু সম্ভব অন্যভাবেও যোগাযোগ করার চেষ্টা করবেন। কোভিডের কারণে আমরা স্কুল খুলতে না পারি, ডিজিটাল পদ্ধতিতে আমরা অনলাইনে আমাদের শিক্ষা কার্যক্রম আমরা চালু রাখবো ইনশাআল্লাহ। এদিকে এবছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাস নেওয়ার চিন্তা করছে মন্ত্রণালয়। আর্থিক সক্ষমতার অভাবে শিক্ষার্থীদের একটি বড় অংশ ডিজিটাল মাধ্যমে শিক্ষা কার্যক্রমের বাইরে রয়ে গেছেন। সেই সঙ্গে দীর্ঘদিন বাসায় থেকে অনেক শিক্ষার্থী মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এ সংকট কাটাতে হলে এখনই মন্ত্রণালয়কে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশের আবাসন খাত। তবে এর সঙ্গে জড়িত বড় প্রতিষ্ঠানগুলোর অবস্থান তুলনামূলক ভালো হলেও ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের অনেকেই বন্ধ করে দিয়েছেন প্রকল্পের কাজ। গতি ফেরাতে ব্যাংকগুলোকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। করোনার ধাক্কায় মানুষের জীবনমান পরিবর্তনের পাশাপাশি কমে গেছে ক্রয় ক্ষমতা। এর প্রভাব পড়েছে দেশের আবাসন খাতে। বিক্রি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ডেভেলপার কোম্পানিগুলো। ফ্ল্যাটের চাহিদা কম থাকায় এ খাতের সঙ্গে জড়িত শ্রমিকরাও কাজ পাচ্ছেন না ঠিকমতো। যারা কাজ করছেন তারাও মজুরি পাচ্ছেন না নিয়মিত। করোনার কালে আমরা খুব কষ্ট করে চলছি, এখন পরিবার নিয়ে আমরা খুব কষ্টে আছি। ক্লায়েন্টে বলছে করোনার কারণে আমরা টাকা দিতে পারছি না, এই জন্য কোম্পানিরা পেমেন্ট দেয় না ক্লায়েন্ট, আর এই জন্য কোম্পানি থেকে আমরাও ঠিকমতো পেমেন্ট পাচ্ছি না। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে নির্মাণ কাজ স্থবির হয়ে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো। জানি না কতদিন আমরা টিকে থাকতে পারবো। আমাদের যে দোকান এবং ফ্ল্যাটের যে আমাদের সেল, যারা ইতিমধ্যে বুকিং দিয়েছেন তারাও অনেকটা আপনার কিস্তি পরিশোধ করতেছেন না। আমরা ইতিমধ্যে অনেক টাকা আমরা এই প্রজেক্টে আমরা অর্থলগ্নি করেছি। তাই অনুরোধ করব রাজস্ব কর্তৃপক্ষ সহ গণপূর্ত মন্ত্রণালয় সহ দ্রুততার সহিত নতুন যে ড্যাবের যে বাস্তবায়ন হচ্ছে এর একটা আশু সমাধান করা দরকার। তবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব বলছে, এরই মধ্যে বিভিন্ন প্রকল্পের কাজ আবারও শুরু হচ্ছে। এছাড়াও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ, ব্যাংক ঋণের সুদের হার কমানোর ফলে পরিস্থিতি ভালো হচ্ছে বলে মনে করছেন তারা। আস্তে আস্তে ব্যবসা আমরা শুরু করতে পেরেছি, কাজকর্ম শুরু করতে পেরেছি এবং যাদের পয়সা ছিল তারা আস্তে 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 করে আবার এসছে। এবং যেটা হয়েছে আপনি জানেন, এবার 6% এবং 9% ইন্টারেস্ট রেটটা ফিক্সড হয়েছে। একদম স্থবির হওয়ার থেকে আস্তে 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 বেটার হচ্ছে। সরকারের প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বাস্তবায়ন হলে দ্রুত আবাসন খাত আগের অবস্থানে ফিরে যাবে আশা ব্যবসায়ীদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের মহারাষ্ট্রের একটি হাসপাতালে আগুন লেগে 10 শিশুর মৃত্যু হয়েছে। ভান্ডারা জেনারেল হাসপাতালের অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। সিভিল সার্জন জানিয়েছেন, রাত 2টার দিকে আগুন লাগে। শনিবার ভোররাতে ওয়ার্ড থেকে ধোঁয়া দেখতে পান হাসপাতালের এক নার্স। দুর্ঘটনার সময় ওই ইউনিটে 17 শিশু ভর্তি ছিল। এখন পর্যন্ত 7 শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য মেলেনি, তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার নামেই হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক কোনো ম্যারাথন আসর। বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনে 35 জন বিদেশির সাথে অংশ নেবেন দেশের 205 জন অ্যাথলিট। বাংলাদেশের লক্ষ্য অভিজ্ঞতা অর্জন। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হবে ম্যারাথন। করোনা বিধি মেনেই ট্র্যাকে নামার অপেক্ষায় অ্যাথলিটরা। ম্যারাথনের কোনো আন্তর্জাতিক আসর কখনোই হয়নি বাংলাদেশে। সেই অপূর্ণতা গুজবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে। বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে সব প্রস্তুতি শেষ। মূল ম্যারাথনের পাশে হবে হাফ ম্যারাথনও। দিন কয়েক আগে থেকেই আসতে শুরু করেন বিদেশি 35 অ্যাথলিট, যারা কোয়ারেন্টিন শেষ করে এখন তৈরি শিরোপা জয়ের জন্য। তাদের পাশে দেশের 205 অ্যাথলিটও রোমাঞ্চিত লং রানের বড় এই আসরে অংশ হতে পেরে।
তাদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। তাদের সাথে দৌড়াতে হলে আমাদের আরও অনেক প্র্যাকটিস করতে হবে। বিদেশি প্লেয়ারদের সাথে আমরা দৌড়ালে বিদেশি প্লেয়ারদের যে কতটুকু রেঞ্জ দৌড়ের স্পিড কতটুকু এটা আমরা আগে কখনো কম্পেয়ার করতে পারি না। কতটুকু স্ট্যামিনার দরকার ওদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো। করোনা মহামারীর কারণে বাতিল হয়েছে ম্যারাথনের বেশ কয়েকটি আন্তর্জাতিক আসর। সামনে টোকিও অলিম্পিক, তার আগে ঢাকা ম্যারাথন প্রস্তুতির পরীক্ষা বলছেন এলিট রানাররা। মহামারীর কারণে অলিম্পিকের প্রস্তুতি ধীরে ধীরে চলছে। এই দৌড় এখন প্রস্তুতির একটি অংশ। ম্যারাথনের ফলাফল যেমনটাই হোক, এই আয়োজনের মাধ্যমে লং রানের সেরাদের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা হবে স্বাগতিকদের। সেটাই সবচেয়ে বড় পাওয়া। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।